Hi, good morning everybody and welcome to this channel. Make a strong foundation of the students. আজকে আমরা করব ক্লাস 8 এর ত্রৈরাশিকের 10 নম্বর চ্যাপ্টার অঙ্ক। কোর্স থেকে 10.1 অলরেডি আমরা 5 দাগ অবধি অঙ্ক কষে নিয়েছি। আজকে আমরা করব 6 দাগ থেকে। যারা এখন দেখোনি তারা কিন্তু অবশ্যই আগে ভিডিওটা দেখে নেবে। তাহলে কোর্স থেকে 10.1 6 দাগের অঙ্ক বলছে নসিপুর গ্রামের একটি খামারের 42 জন সদস্য 24 দিনে খামারের সমস্ত জমি চাষ করতে পারেন, কিন্তু চাষের মরশুমে 6 জন সদস্য হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। খামারের সমস্ত জমি চাষ করতে অবশিষ্ট জনের কত দিন সময় লাগবে? ত্রৈরাশিক পদ্ধতিতে হিসাব করে দেখি। তাহলে এখানে কি বলছে না, একটা কী বলে খামারের জমি চাষ করতে হবে। কতটা জমি সেটা আমার জানা দরকার নেই, কারণ জমিটা বলছে সমস্ত জমি, কারণ জমির পরিমাণটা একই থাকছে। তো 42 জন সদস্য 24 দিনে চাষ করে। 6 জন অসুস্থ, তার মানে যেই 6 জন অসুস্থ হয়ে গেছে সেই 6 জন তার মানে আর এই চাষের কাজে যোগদান করতে পারছেন না। তার মানে বাকি জন তার মানে যারা সুস্থ আছে তাদেরকে নিয়ে বাকি জন মিলে সমস্ত জমি কত দিনে চাষ করবে। তার মানে একইভাবে আমাদেরকে কী করতে হবে না, ত্রৈরাশিক পদ্ধতি থাকে যে গণিতের ভাষায় যে সমস্যাটা লিখতে হয় সেইভাবে বানাতে হবে। তার মানে মেন জিনিসটা কি দেখো, যদি জমির পরিমাণটা যেহেতু একই আছে, সেহেতু যদি সদস্য সংখ্যা বাড়ে তাহলে কম দিনে চাষ হবে, আর যদি যদি লোক সংখ্যা যদি কম থাকে তাহলে চাষ করতে বেশি দিন সময় লাগবে। এটা সিম্পল নিয়ম, এটা সাধারণ জিনিস যে আমরা যদি কোনো জায়গায় কাজ করতে যাই, যদি একসঙ্গে যদি অনেক লোক মিলে কাজ করি তাহলে একটা কাজ তাড়াতাড়ি হয়ে যায়। আবার যদি একই কাজটা যদি কম লোক দিয়ে কাজ করি, যখনই কম লোক নেব তখনই কিন্তু কাজের সময়টা বেশি লাগবে। তো একইভাবে এক্ষেত্রে একইভাবে যেহেতু 6 জন অসুস্থ হয়ে গেছে, তার মানে যারা অসুস্থ হয়েছে তারা যেহেতু কাজ করতে পারছে না, সেহেতু তাদেরকে বাদ দিয়ে বাকি যতজন আছে ততজনে মিলে কাজটা করবে। তার মানে সেখানে বের করতে যে কত দিন সময় লাগবে। তাহলে আমরা যদি গণিতের ভাষায় সমস্যাটা লিখি তাহলে কীভাবে লিখব? তাহলে আমাকে কী লিখতে হবে না, গণিতের ভাষায় সমস্যাটি হলো আমাকে গণিতের ভাষায় সমস্যা লিখতে হবে। কিন্তু এখানে আগে লোক সংখ্যা কত লোক ছিল না, লোক সংখ্যা ছিল, এখানে লিখব যে লোক সংখ্যা বা সদস্য সংখ্যা, এখানে সময়। তো আগে বলছে যে 42 জন সদস্য, মানে 42 এখানে জন হবে, সময়টা হবে দিনে। তাহলে 42 জন লোক মানে সদস্য 24 দিনে একটা খামারের সমস্ত জমি চাষ করতে পারে। কিন্তু এখন কি হয়েছে না, এখন 42 জন থেকে 6 জন অসুস্থ, তাহলে এখন কতজন আছে না, 42 - 6 সমান 6 × 12 মিলে 6 দিন, তাতে হলো 1 1 4 3 36 জন আছে। তাহলে 36 জন লোক কত দিনে চাষ করতে পারবে? তাই আমি মনে করছি x দিন। তাহলে x দিন। এবার আমাকে সম্পর্কটা লিখতে হবে যে এখানে কী সম্পর্ক আছে, সরল ভেদ না ব্যস্ত, সরল অনুপাত না ব্যস্ত অনুপাত। তাহলে আমাকে এখানে যদি লোক সংখ্যা সদস্য সংখ্যা বাড়লে একই জমি চাষ করতে, আমি একই জমি লিখছি, একই জমি বা জমির পরিমাণ একই থাকলে এখানে লিখতে হবে একই জমি চাষ করতে সদস্য সংখ্যা বাড়লে দিন সংখ্যা কম লাগবে। এর সাধারণ নিয়ম, যদি লোক সংখ্যা বেশি লাগে তাহলে দিন সংখ্যা কম লাগবে, এবং সদস্য
সদস্য সংখ্যা কমলে দিন সংখ্যা বেশি হবে। তার মানে কি দেখতে পাচ্ছি না, সদস্য বাড়লে দিন কমে যাচ্ছে, তার মানে দুটো সরল অনুপাতে নেই, ব্যস্ত অনুপাতে আছে। অর্থাৎ সদস্য সংখ্যা এবং দিন সংখ্যা ব্যস্ত সমানুপাতি বা ব্যস্ত সম্পর্কে আসে, যা কিছু লিখতে পারো ব্যস্ত সমানুপাতি। তাহলে অতএব ব্যস্ত সমানুপাতি মানে কত হলো না, 42 অনুপাত 36 ডবল অনুপাত মানে সমানুপাত। এটা যেহেতু ব্যস্ত তার মানে এটা উল্টে যাবে, তাহলে এক্স অনুপাত 24। না বুঝলে না? অতএব এক্স ইজুকাল টু, একবারে আমরা লিখতে পারি এখানে কিন্তু এক্স ইজুকাল টু, বা এখানে এক্স ইজুকাল টু যদি লিখি তাহলে কী হবে, এক্স ইজুকাল টু মানে, তাহলে দেখো আমাদের উদ্দেশ্য কি না, ব্যস্ত অনুপাত হলে একটা উল্টেছি, তাহলে 42/36 ইন্টু 24। তা নাহলে দেখো আমি এখানে অন্যভাবে দেখাচ্ছি, 42/36 ইজুকাল টু x/24। এবারে কোনাকুনি গুণ করব, বা x গুণিতক 36 ইজুকাল টু 42/24, বা x ইজুকাল টু 42/24/36। এখানে 36 গুণে আছে, ভাগে এসে যাবে। এবার যদি কাটাকুটি করি, 6 দিয়ে কাটে আমরা 636, 4 6 24, এবার 6 দিয়ে কাটলে 6 7 42, বা x সমান 7 গুণিতক 4 সমান 28 দিন। এটাকেও কাটাকুটি করলে একইভাবে 6 6 36, 4 6 24, 6 7 42, x সমান 7 গুণিতক 4 সমান 28 দিন। তাহলে বাকি লোকে সমস্ত জমি চাষ করতে 28 দিন সময় লাগবে। এটা উত্তর লিখতে হবে। অতএব বাকি লোকে খামারের সমস্ত জমি চাষ করতে 28 দিন সময় লাগবে। বা তোমরা এইখানটা কেউ এইভাবে লিখতে পারো, অতএব নির্ণেয় সময় ইজুকাল টু, আমি কি বলেছিলাম, যখন আমি ডাইরেক্ট সময় বের করবো তখন কী লিখতে হবে না, যেইটা সময়ের সঙ্গে যেটা আছে, দেখো সময়ের সঙ্গে যেটা আছে সেইটা গুণিতক 24 আছে, সময়ের সঙ্গে 24 গুণিতক, এরা কী সম্পর্ক আছে, যেহেতু ব্যস্ত অনুপাত আছে তাহলে এটা উপরেটা উপরে রয়ে যাবে, নিচেটা নিচে রয়ে যাবে। 42/36 এটা সমান হবে 88 হবে। তো প্রসেস হবে একই, এবার যে যেমনভাবে মানে করতে পারবে বা যে যেমনভাবে ভালো করে বুঝবে। তাহলে এরপর চলবে নেক্সট অঙ্ক, কোশ্চেন নাম্বার 7। তো কোশ্চেন নাম্বার 7 কী বলছে দেখো, একটি কারখানায় 1000টি যন্ত্রাংশ তৈরি করতে, কেন বলছে একটি কারখানায় 1000টি যন্ত্রাংশ তৈরি করতে 16টি মেশিনের 27 দিন সময় লাগে। যদি ওই কারখানায় আরও 2টি মেশিন বসানো হয় তাহলে একই সংখ্যক যন্ত্রাংশ তৈরি করতে কতদিন সময় লাগবে, ত্রৈমাসিক পদ্ধতিতে হিসাব করে দেখি। তার মানে বলছে যে এখানে কী বলছে, একই সংখ্যক যন্ত্রাংশ মানে আগে যতগুলো যন্ত্রাংশ তৈরি করতো ততগুলোই। তার মানে এখানে যেহেতু যন্ত্রাংশ কমছেও না বা বাড়ছেও না, তার মানে এই 1000 যে যন্ত্রাংশ দেওয়া আছে এটার সঙ্গে আমাদের কোনো কাজ নেই বা কোনো সম্পর্ক নেই, যন্ত্রাংশ তো এক। তাহলে যখন যন্ত্রাংশটা একই থাকবে মানে কাজের পরিমাণটা যখন একই থাকবে, তাহলে মেশিন যদি বাড়ানো হয় তাহলে কম সময় লাগবে, মানে কম সময়ে তার মানে অতগুলো যন্ত্রাংশ তৈরি হয়ে যাবে। আবার যদি মেশিন কমিয়ে দেওয়া হয়
তাহলে দিন সংখ্যাটা বেড়ে যাবে। মানে যদি কম মেশিনে কাজ হয় তাহলে কী হবে না, সময়টা বেশি বেশি চাই। তো এখানে সেটাই বলছে যে যদি ওই কারখানায় আরও 2টি মেশিন বসানো হয়, 2টি মেশিন বসানো মানে 2টো মেশিনকে এক্সট্রা দেওয়া হয়েছে। তার মানে 16খানা মেশিনে কাজ করে 27 দিনে, আর 2টো মেশিন বসানো হলে তাহলে এখন মেশিনের সংখ্যা কত না, এখন 18খানা মেশিন। তাহলে এখন 18খানা মেশিনে কত দিনে কাজটা করতে পারবে সেটা চেয়েছে। তাহলে আমাকে এখানে লিখতে হবে যে মোট যন্ত্রাংশের পরিমাণ কত, 1000টা। যেটা দেওয়া আছে সেটা আগেও যতগুলো ছিল সে ততগুলো এখন একই থাকবে। মোট যন্ত্রাংশের পরিমাণ সমান 1000টি। দেখো যন্ত্রাংশ কিন্তু বাড়ছে না কমছে না, একই যন্ত্রাংশ তৈরি হবে। মেশিনের সংখ্যা, আগে মেশিন ছিল সমান 16টি, আগে মেশিন ছিল 16টি, এখন কি হয়েছে 2টি মেশিন বসানো হয়েছে, আরও 2টি মেশিন বসানো হয়েছে। তাহলে 2টি মেশিন বসানো হলে তাহলে এখন মোট কতগুলো মেশিন হয়েছে, অতএব এখন মেশিনের সংখ্যা সমান 16 + 2 = 18টি। তাহলে এখন মেশিনের সংখ্যা 18টি। তার মানে এবার আমি ডাইরেক্ট লিখতে পারি যে অঙ্কের ভাষায় সমস্যাটি হলো যে মোট মেশিনের সংখ্যা আর কাজের সময়, মেশিনের সংখ্যা আর কাজের সময়। তো মেশিনের সংখ্যা কিসে আছে না টি, আর মেশিনের সময় আছে দিন। তাহলে মেশিনের সময় কত না, মেশিনের সংখ্যা আগে 16খানা মেশিন কাজ করতো 27 দিনে, এখন 16 + 2 18টা মেশিন। তো তোমরা এইটা আগে না লিখে এখানে ডাইরেক্ট লিখতে পারো যে 16 + 2 = 18, এখানে 18খানা মেশিন, তাহলে কাজের সময় এক্স দিন। তো আমাকে এক্সের মান বের করতে হবে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে যদি মেশিনের সংখ্যা বাড়ানো হয়, যেহেতু কাজের পরিমাণটা একই, না কাজের পরিমাণ একই থাকলে আমাদের তাহলে কী লিখতে হবে না, কাজের পরিমাণ একই থাকলে কাজের পরিমাণ একই থাকলে মেশিন যত বাড়াবে কাজের সময় তত কম লাগবে। মেশিনের সংখ্যা বাড়লে কাজের দিন সংখ্যা কমবে, এবং মেশিনের সংখ্যা কমলে কাজের দিন সংখ্যা বাড়বে। তাহলে কি দেখতে পাচ্ছি যে মেশিন যদি কম থাকে তাহলে বেশি দিন কাজ করতে হবে, আবার মেশিন যদি বেশি থাকে তাহলে কম দিন কাজ করতে হবে। তার মানে কি দেখতে পাচ্ছি, একটা বাড়লে, মেশিনটা বাড়লে কাজের দিনটা কমছে। তাহলে আমরা কি বুঝতে পারছি যে অর্থাৎ মেশিনের সংখ্যা এবং কাজের দিন সংখ্যা কি আছে, ব্যস্ত সমানুপাতিক। মানে একজন বাড়লে আর একটা কমছে,
তাহলে ব্যস্ত সমানুপাতি, ব্যস্ত সমানুপাতি। তো ব্যস্ত সমানুপাতি আমরা মানে জানি, অতএব তাহলে এইটা বা এইটা 16:18 ডবল ইজ টু বা সমানুপাত x:27, হ্যাঁ, যেহেতু ব্যস্ত তার মানে এটা উল্টে যাবে, বা 16/18 x/27, বা কোনাকুনি গুণ করব, 18 ইন্টু x = 16 ইন্টু 27, বা x = 16 ইন্টু 27/18। এবার কাটাকাটি করবো, যদি কাটতে কাটি 3 লং 27, 3 6 18, আবার 3 দিয়ে কাটলে 3 দুগুণে 6, 3 3 9, 2 দিয়ে কাটলে 8 দুগুণে 16, তাহলে x সমান 8 ইন্টু 3 = 24 দিন। তাহলে কি দেখলাম যে মেশিনের সংখ্যা 800খানা করে দিলে যে কাজটা আগে 16খানা মেশিনে 27 দিনে করতো, এখন সেই কাজটা মেশিন কত 24 দিনে করতে পারবে। তাহলে আর এটা নাহলে আমি ডাইরেক্ট এখন লিখতে পারি, অতএব নির্ণেয় সময় সমান, না সময়ের জায়গায় 27 ছিল, তাহলে 27 গুণিতক যেহেতু ব্যস্ত অনুপাত, এটা তার মানে যেমনকে তেমনই রয়ে যাবে। তাহলে এটা 18, 6 দিয়ে কাটলে 3 6 18, 6 দিয়ে কাটবে না, 3 দিয়ে কাটলে 3 6 9 দিয়ে কাটলে 9 দুগুণে 18, 3 লং 27, 2 8, তাহলে 3 ইন্টু 8 = 24 দিন। এটা লিখতে অতএব দুটি মেশিন বেশি থাকায় 24 দিনে 1000টি যন্ত্রাংশ তৈরি করা যাবে। সেটাই যে যদি মেশিন বাড়ে, দুটি মেশিন যদি বসানো হয় বা বসায়, তাহলে এখন কতদিন সময় লাগবে, না একই সংখ্যক যন্ত্রাংশ, তার মানে 1000খানা যন্ত্রাংশ, তার মানে এই 1000খানা যন্ত্রাংশ তৈরি করতে কতক্ষণ সময় লাগবে। তো এর পরে অঙ্কটা দেখো, যে 8-এর দাগের অঙ্ক বলছে এ, বা আমি যদি এ ধরি, বলছে পেনের সংখ্যা, পেনের দাম 25/25, 12 আর 112.5। তো এখানে কিন্তু কোনো অঙ্ক দেওয়া নেই, গল্প তৈরি করতে হচ্ছে। আমাদের গল্প তৈরি করার দরকার নেই, আমরা কী করবো না, শুধু অঙ্কটাকে তৈরি করবো, শুধু অঙ্কটাকেই আমরা লিখবো, আর অঙ্কটাকে আমরা শুধু কষবো নিজেদের সুবিধার জন্য। তাহলে এখানে কি লিখেছে, পেনের সংখ্যা 25টি, পেনের দাম 112.5 টাকা, আবার পেনের সংখ্যা 12টি, পেনের দাম কত। তো এখানে আমরা কী দেখেছি, সাধারণ জিনিস তোমরা দেখো, তোমরা যখন কোনো দোকানে গিয়ে একটা পেন কিনো, একটা পেনে যত টাকা হয়, দুটো পেন কিনলে তার থেকে বেশি টাকা নেয়, 3টে পেন কিনলে আরও বেশি টাকা। তার মানে কী দেখতে পাচ্ছি, পেনের সংখ্যা আমি যতগুলো বাড়াবো, পেনের দাম তত বাড়বে, আবার পেনের সংখ্যা কম করে দিলে পেনের দাম কমে যাবে। তার মানে পেনের দাম আর পেনের সংখ্যা পরস্পর কি সরল আছে, এখানে একটা বাড়লে আরেকজনকে বাড়তে হচ্ছে। তো আমি সেটাকেই লিখবো 8 দাগের এ। এখানে কিন্তু ডাইরেক্ট অঙ্কের ভাষায়, গণিতের ভাষায় সমস্যা দিয়ে দিয়েছে। আমি এখানে তাহলে লিখতে হবে পেনের সংখ্যা, পেনের সংখ্যা কিসে আছে না টিতে আছে, টি, আর পেনের দাম টাকা। তো পেনের সংখ্যা কত 25, পেনের দাম 112.5, পেনের সংখ্যা দিচ্ছে 12, পেনের দাম জিজ্ঞাসা চিহ্ন আছে, আমি মনে করছি এক্স। কিন্তু আমরা কি জানি, পেনের সংখ্যা বাড়লে পেনের দাম বাড়বে, সেটাই লিখব, পেনের সংখ্যা বাড়লে পেনের দাম বাড়বে, এবং পেনের সংখ্যা কমলে পেনের দাম কমবে। অর্থাৎ
তো আমরা কী দেখতে পাচ্ছি যে একটা দাম বাড়ছে, একটা সংখ্যা বাড়াচ্ছি, দাম বাড়ছে, সংখ্যা কমাচ্ছি, দাম কমছে, অর্থাৎ পেনের সংখ্যা এবং পেনের দাম সরল সমানুপাতে, এরকম একটা সরল সমানুপাতে আছে। বাস সিম্পল নিয়ম, সরল সমানুপাতে আছে। অতএব সরল সমানুপাতে মানে পরপর হবে 25:12, 25:12 ডবল অনুপাত বা সমানুপাত 112.5:x বা এবার যা নিয়ম, 25/12 সমান 112.5/x বা কোনাকুনি গুণ হবে। আমার যদি x এর মান চাই তাহলে আমি আগে x এর গুণটা করব। x গুণিতক 25 12 গুণিতক 112.5 বা x 12 গুণিতক 112.5 বাই 25, এখানে দশমিক আছে, দশমিক তুলে দেবো, বা x 12 গুণিতক 112.5 ডিভাইডেড বাই 25 গুণিতক 10, মানে উপর থেকে একটা দশমিক তুলে দিলে নিচে 10 দিয়ে গুণ হবে। যতগুলো পরে দশমিক হবে তত সংখ্যা দিয়ে, সংখ্যার একটা একের গায়ে ততগুলো শূন্য দিয়ে গুণ হবে। তাহলে এবারে যদি আমরা কাটি, 5 দুগুণে 10, 5 দিয়ে কাটবো, 5 দুগুণে 10 11, 1 12, 5 দুগুণে 10, 2 25, 5 5 25, এখানে 2 দিয়ে কাটবে, 6 দুগুণে 12, এই 25 দিয়ে আমরা কাটবো, 5 5 25, এখানে কত 5 4 20, 21 22, 2 25, 5 5 25, আবার 5 দিয়ে কাটবো, 5 রং 45 বা x সমান এখানে হলো 6 গুণিতক 9 সমান 54 টাকা। তার মানে 12খানা পেন সে কিনবে 54 টাকায়। ঠিক এটাকে অন্যভাবে যদি করি, নির্ণেয় দাম সমান আগে যেটা সেটা গুণ হবে 112.5 গুণিতক, যেহেতু সরল সমানুপাত এটা উল্টে যাবে, 12/25। ব্যস্ত পাত্রে কিন্তু লবডাল হবে, মানে উপরেটা উপরে নিচেটা নিচে থাকবে। এটা সমান 112.5 গুণিতক 12/25, নিচে হবে 10। এবার 10 সিম্পল একইভাবে এসে গেছে, 12 1125, 12 1125, 10 25, 10 25, এটা গুণ করলে হবে 6 লং 54 টাকা। তাহলে এবার নিজে রেখে লিখতে হবে, অতএব 12টি পেন কিনতে 54 টাকা লাগবে, বা 12টি পেনের দাম 54 টাকা, বা 54 টাকায় 12টি পেন পাওয়া যাবে। যেমন হবে ভাষা, সেই ভাষাতে আমাকে লিখতে হবে। তো এটা হয়ে গেল 8 দাগের এই অঙ্ক। তো বি এর অঙ্কটা দেখো কি বলেছে, বি এর অঙ্ক বলছে গতিবেগ ঘন্টায় কিমি ঘন্টায় আর দূরত্ব কিমি। বলছে 9 কিমি, মানে 9 গতিবেগ যদি 9 হয় তাহলে 112.5 কিমি যায়, গতিবেগ যদি 12 হয় তাহলে কত কিমি যাবে। তো এখানে গল্প করার কিছু নেই, আমি জাস্ট বুঝতে পারছি গতিবেগ যদি বাড়ে, যেহেতু এটা দূরত্ব যাচ্ছে, দূরত্বটা বাড়বে কমবে, তার মানে গতিবেগ যদি বাড়ে বেশি দূরত্ব যাবে, গতিবেগ যদি কমে যায় কম দূরত্ব যাবে। তার মানে যদি অন্যভাবে বুঝি, গতিবেগ মানে কি না, আমরা নর্মালি যেটাকে বলি স্পিড, তো আমরা যদি কোনো গাড়ি চালাই তাহলে যদি স্পিড আমরা কম করে দিই, মানে যদি স্লো করে দিই, তাহলে একই দূরত্ব, তাহলে সময় বেশি লাগছে, তাহলে আমরা যদি স্পিড কম করে দিই তাহলে আমরা কম দূরত্ব যাব, আর যদি খুব স্পিডে যাই তাহলে বেশি দূরত্ব যাব। তো এটাই এখানে বলছি, এখানে সময়ের সঙ্গে সম্পর্ক নেই, এখানে গতিবেগ বাড়লে দূরত্ব বেশি যাওয়া যাবে, আবার গতিবেগ কমলে দূরত্ব কম যাওয়া যাবে। তার সিম্পল বুঝতে পারছি যে গতিবেগ আর দূরত্ব দুটি সরল সমানুপাত, মানে একটা বাড়লে আর একটা বাড়ছে। তো সেটাকে এটাকে লিখবো, যেহেতু এখানে গণিতের ভাষার সমস্যা দিয়ে দিয়েছে তাহলে আমাকে আর গণিতের ভাষায় লেখার দরকার নেই। আমরা কি করব না, জাস্ট অঙ্কটাকে তুলব, গতিবেগ কিমি পার ঘন্টা
দূরত্ব আছে কিমিতে, তাহলে প্রথমে গতিবেগ কত 9, আর কতক্ষণ দূরত্ব গেছে 112.5 কিমি। তারপরে 12 গতিবেগ হয়েছে কতখানি দূরত্ব যাবে, না আমরা আগেই বলেছি যে গতিবেগ বাড়লে বেশি দূরত্ব অতিক্রম করবে, অতিক্রান্ত দূরত্ব বাড়বে, সেটাই লিখব। গতিবেগ বাড়লে অতিক্রান্ত দূরত্ব বাড়বে, এবং যে কোনো গাড়ির ক্ষেত্রে আমরা দেখি গতিবেগ কম হলে অতিক্রান্ত দূরত্ব কম হবে। অ্যাকচুয়ালি এটা অতিক্রান্ত দূরত্ব কেন, আর গাড়িটা কতখানি দূরত্ব অতিক্রম করছে, অতিক্রান্ত দূরত্ব কম হবে। এইবার আমরা রেখেছি বাস। তাহলে দেখো, একটা বাড়লে গতিবেগ যদি বাড়াই তাহলে দূরত্ব বেশি আছে, মানে একটা বাড়লে অপরটা বাড়ছে, একটা কমলে অপরটা কমছে। এখানে কি আছে, অর্থাৎ গতিবেগ ও অতিক্রান্ত দূরত্ব তাহলে কি না, দেখো একজন বাড়লে একটা বাড়ছে, একটা বাড়লে একটা বাড়ছে, তাহলে গতিবেগ এবং অতিক্রান্ত দূরত্ব সরল সমানুপাতিক। তো সরল সমানুপাতিক মানে সিম্পল, আমরা যে আগে নিয়ে আমরা করি, অতএব নির্ণেয় দূরত্ব সমান, যেটা দূরত্ব সঙ্গে দূরত্বটা গুণ 112.5 ইন্টু সমানুপাত হলে এটা উল্টে যাবে 12/9, আর এই নিয়মে করলে 9/9 ডবল 112.5 বা 9/12 সমান 112.5/x। সরল সমানুপাত মানে পরপর বসবে, এবার কোনাকুনি গুণ, বা 9 গুণিতক x সমান 12 গুণিতক 112.5, বা x সমান 12 গুণিতক 112.5, তাহলে 9টা গুণ আছে, 9টা ভাগে চলে আসবে। তো এই লাইনটি আমাদের এই লাইনটা হয়েছে। এবার কাটাকুটি করবো, x সমান এখানেও কাটাকুটি করবো, তাহলে 112.5/10 গুণিতক 12/10, 2 দিয়ে 1 একে 2, 2 4 5 9, 3 দিয়ে কেটে যাবে, এই 9 এটা 9, 3 তিরিকে 9, 3 তিরিকে 9, 10 11 2 22, 3 7 21 22, 1 15, 3 15। এবার আবার যে 3 দিয়ে কাটে, 1 3 3, 3 দিয়ে কাটে 7, 1 15, 3 5 15 সমান 125 ইন্টু 12/10। 10 এখানে কাটাকুটি করলাম না, আমার যা সংখ্যার সুবিধা হবে। তাহলে 125কে 12 দিয়ে গুণ করতে হবে, 12 দিয়ে গুণ করলে দেখো 4 15 60, 5 15 75, 5 5 12 7, 5 12 7 6, 12 2 24 37 3, 1 12 3 15 22 10 0 0 কেটে গেল, সমান 150 কিমি। তাহলে কোনো গাড়ি যদি 12 কিমি/ঘন্টা যায় 150 কিমি, এখানে হবে 150 কিমি। এইটা উত্তরটা লিখতে, অতএব গাড়িটি একই বেগে 12 কিমি/ঘন্টা বেগ হলে, একই সময়ে 12 কিমি/ঘন্টা বেগ হলে সময় লাগবে, তাহলে সে দূরত্ব 12 কিমি বেগে দূরত্ব অতিক্রম করবে 112.5 কিমি।
তো এটা গেল 8.2। এবার আমি করবো 8.3। 8.3তে দেখো এখানে অঙ্কটা প্রায় একই ধরনের অঙ্ক। এখানে কি দিয়েছে 8.3তে কি দিয়েছে না পাম্প সংখ্যা, পাম্প মানে কতগুলো পাম্প আছে সেটা দিয়েছে 6টা বা 13টা। তবে সেচের পরিমাণ জমির পরিমাণ বিঘা 31.5। আচ্ছা তোমরা একটা সবাই বলো, যদি আমার যদি বেশি পাম্প চলে তাহলে বেশি জমি সেচ হবে না কম জমি সেচ হবে? না, বেশি পাম্প চললে বেশি জমি সেচ হবে, কম পাম্প চললে কম জমি সেচ হবে। তাহলে এখানে আমি কি দেখা যাচ্ছে, তার মানে পাম্পের সংখ্যা আর জমিতে সেচের যে জমি আছে সেটা সরল অনুপাতে থাকবে, কেন পাম্প বাড়লেই জমিটা সেচ বেশি হবে। তো সেটাকে এখানে লিখতে হবে। পাম্প সংখ্যাটি আর সেচের জমির পরিমাণ। তাহলে পাম্প সংখ্যা তো হলো 6খানা, সেচের পরিমাণ 31.2। এর বিঘাতে আছে, আমাকে লিখতে হবে বিঘা। আবার যদি পাম্পটা 13টা হয় তাহলে কতক্ষণ সময় লাগবে, না আমি দেখতে পাচ্ছি যদি পাম্পের সংখ্যা বেড়ে যায় তাহলে সেচের পরিমাণ বা যে আমি যেখানে জল দিচ্ছি সেই জায়গাটা কমবে, ধীরে ধীরে কমবে, কেন ধীরে ধীরে ওটা ভর্তি হবে। আবার একইভাবে যদি সেচের লোক যদি কমে যায় তাহলে পাম্পের লোক সংখ্যা বাড়বে। তাই এটা লিখতে হবে যে পাম্পের সংখ্যা বাড়লে সেচের জমির পরিমাণ বাড়বে, কারণ এটা সরল অনুপাতে আছে। পাম্প বাড়লে মানে জমির পরিমাণ বেড়ে যাবে, আর পাম্প কমে গেলে জমির পরিমাণ কমে যাবে। তাহলে কি লিখবো না পাম্পের সংখ্যা বাড়লে বেশি জমি চাষ করা যাবে এবং পাম্পের সংখ্যা কমলে কম জমি চাষ করা যাবে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে পাম্পের সংখ্যা যদি বাড়ায় তাহলে জমিতে সেচের পরিমাণটা বেড়ে যাবে, তাহলে সমান কথা আছে। অতএব পাম্পের সংখ্যা এবং জমির পরিমাণ তাহলে পাম্পের সংখ্যা এবং সেচের পরিমাণ সরল সমানুপাতিক। কেন পাম্প যদি আমি বাড়াই তাহলে সেচ বেশি জমিতে হবে, পাম্প যদি কমে দিই তাহলে কম জমিতে সেচ হবে। অতএব তাহলে 6:13 31.2 x বা 6/13 সমান 31.2/x। কোণে গুণ করে কি হবে 6 সঙ্গে গুণ হবে 6 গুণিতক x সমান 31.2 × 13 বা x সমান 31.2 × 13 / 6 বা 31.2 × 13 নিচে হবে 6 × 10। দেখি 6 দিয়ে কাটলে 5 × 6 = 30, 1 বার 6 × 12। x সমান 52 × 13/10 সমান, এখানে কি সিম্পল আমি গুণ আর ভাগ করবো, 52কে 13 দিয়ে গুণ করবো, 676/10 সমান 67.6 ঠিক তাহলে 67.6 60
মানে 6 বিঘা, নট dx বিঘা। তো একইভাবে তোমরা এখানে ডাইরেক্ট করতে পারো, অতএব নির্ণেয় জমি সমান x3 গুণিতক যেহেতু সরস অনুপাত তাহলে উল্টে যাবে, সমান 67.63। তো এই গেল অ্যাকচুয়ালি প্রসেস। অঙ্ক করার পদ্ধতি হচ্ছে এরকম। এরপরে অঙ্ক হচ্ছে কত না 8 ডি। তো দেখো 8 ডি অঙ্কটা কী বলছে দেখো, প্রতি ছাত্রের দৈনিক বরাদ্দ দানাশস্য 306 গ্রাম, ছাত্র সংখ্যা 425। যদি ছাত্র 458 হয় তাহলে কতখানি করে বরাদ্দ মানে দানাশস্য হবে। তাই কী হবে দেখো, যদি ছাত্র বেড়ে যায় তাহলে দানাশস্যটা বলছে প্রত্যেক ছাত্রের জন্য 306 গ্রাম করে। প্রত্যেক ছাত্রের দৈনিক বরাদ্দ দানাশস্য হিসাবে 306 গ্রাম। কতজনের না 450 জনের। তার মানে যদি লোক সংখ্যা আমি এখানে বাড়াই তাহলে দানাশস্য পরিমাণটা বাড়াতে হবে, আবার লোক সংখ্যা যদি কমিয়ে দিই তাহলে দানাশস্যের পরিমাণটাও কমাতে হবে, তাই না? আমার যত বেশি লোক কাজ করবে তত বেশি দানাশস্য তৈরি করতে পারবে। ঠিক আছে, তাহলে মানে যদি ছাত্রছাত্রীর সংখ্যা যদি বেড়ে যায় তাহলে দানাশস্যের পরিমাণটাও বাড়াতে হবে। এটা হচ্ছে প্রসেস। তাহলে বই যেমন ছক আছে, আমি ছক দেব প্রতি ছাত্রের দৈনিক বরাদ্দ দানাশস্য। গ্রাম আর ছাত্র সংখ্যা জন। তাহলে কি দেখতে পাচ্ছি 306 গ্রাম কতগুলো ছাত্রছাত্রীর জন্য দেয় 425। প্রতি ছাত্র দৈনিক বরাদ্দ দানাশস্য, তার প্রত্যেক ছাত্রের জন্য 306 গ্রাম দেয় 425 জনের জন্য। যদি 458 জন হয়ে যায়, 458 জন হয় তাহলে এখানে কতখানি দানাশস্য লাগবে। তো সিম্পল নিয়ম আমি যেটা বললাম, যদি ছাত্রের পরিমাণ বাড়ে তাহলে দানাশস্যের পরিমাণ বাড়াতে হবে। ছাত্র সংখ্যা বাড়লে দানাশস্য এর পরিমাণ বাড়বে এবং ছাত্র সংখ্যা কমলে দানাশস্য কমবে। আমরা কি দেখতে পাচ্ছি, ছাত্র বাড়লে দানাশস্য বাড়বে বা ছাত্র কমলে দানাশস্য কমবে। তার মানে অর্থাৎ ছাত্র সংখ্যা এবং দানাশস্য কি দেখো, একজন বাড়বে আরেকজন বাড়ছে, সরল সমানুপাতিক। অতএব তাহলে দেখা যায় 306:x ডবল 425:458 বা 306/x সমান 425/458 বা কোনে কোনে গুণ হবে, তাই x গুণিতক 425 সমান 306/458 বা x সমান 306/458/425 বা যদি এটা আমরা ক্যালকুলেশন তোমরা এটা ক্যালকুলেশন করবে, গুণ করবে 306-কে 458 দিয়ে গুণ করবে, তাকে 425 দিয়ে ভাগ করবে, তাহলে কী হবে
329.76 গ্রাম। তো এটাই গেল আমাদের উত্তর। এখানে আর কিছু দেখা নেই, তো এটা উত্তর লিখলে আমরা রাখতে পারি। তো এইভাবে কিন্তু অঙ্কগুলো করতে হবে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আমরা নেক্সট ভিডিওতে 10.2 নিয়ে হাজির হবো। যারা এখন এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করনি, তা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করবে। কিন্তু যারা এই প্রশ্নের অঙ্ক দেখনি বা আগের ভিডিও দেখনি, তা কিন্তু অবশ্যই ডিসক্রিপশন বক্সে দেখে নেবে। ওকে, থ্যাংক ইউ।